1431 সন উত্তর সারথী পত্রিকায় আমার একটি রম্য রচনা প্রকাশিত হয়েছে। এই পত্রিকার সম্পাদক আরতি হালদার এবং সহ সম্পাদক কানাই হালদার। আমি সেই গল্পটা আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্প মানে রম্য রচনা। তো রম্য রচনার নাম সাহিত্য সভার ঘাসমোহন। ঘাসমোহন বাবু খুব তাড়াতাড়ি তরতর করে খ্যাতির শিখরে পৌঁছে গেছেন। পৌঁছে গেলেন মানে লোকে তো তাই বলে। কেউ কেউ বলে ছোড়ার অল্প বয়সে বেশ উত্থান ঘটল। ঘাসমোহনের ছোট বয়সে ইচ্ছা ছিল সে ফুটবলার হবে, তাই খেলায় সবসময় মেতে থাকতো। কিন্তু তার মা বাবার ইচ্ছা ছিল অন্য। যেদিন তার জন্ম হয় সেদিন কোনো এক গ্রাস সাহিত্যে নোবেল প্রাইজ পান, আর সাহিত্যিকের এই নামটার মধ্যে ঘাস ছিল এবং আবার একটা কথা প্রচলিত ছিল, ঘাসে মুখ দিয়ে চলা। সেই থেকেই সেই ছোড়াটার নাম তার বাবা রেখেছিলেন ঘাসমোহন। তার আরেকটা ধারণা ছিল, কতজন না কত ছেলেমেয়ের নাম রাখে পা মোছা, পা পোষ, তাতেই নাকি তাদের খ্যাতি প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘাসমোহনের নামটা আছে। কী লেখা লেখে সেটা বড় কথা নয়। সব রকম সাহিত্য সভায় তিনি উপস্থিত হন এবং পুরস্কৃত হন। এত পুরস্কার মিলে মিলে তার পুরস্কার এক ঘর ভরা। একবার বাড়ি থেকে দূরের এক গ্রাসরুট সাহিত্য সভায় তার ডাক পড়ল। প্রথমে যেতে চাইনি, তবে যারা নেমন্তন্ন করেছিলেন তারা সবাই বলল, স্যার আপনি যাবেন, আপনার নামটার সঙ্গে কিন্তু আমাদের সাহিত্য সভার নামের অনেকটাই মিল আছে। চিন্তা করে দেখেছিল, ঠিক তো, আমি ঘাস আর ওরাও ঘাসমূল। আর নিগুর পূর্ণ অর্থ করলে যা হয়, যারা উঠে এসেছে সাহিত্যিক হবে তাদেরকে উৎসাহিত করা একটা মহান কাজ, চক্ষুদান করার মতোই। তাই বড় শিল্পী হিসাবে তার একটা দায়িত্ব পড়ে অনুষ্ঠানে যাওয়া। যা হোক, নির্ধারিত দিনে ঘাসমোহন গেলেন গ্রাসরুট সাহিত্য সভায়। এসি ঘর, গদির চেয়ার, সকলে একটু আধটু সেজে গুজে এসেছেন। মেয়েরা তো অবশ্যই। সেখানে অনেক বিখ্যাত প্রবন্ধকার এবং পত্রকার, সম্পাদক তারা রয়েছেন। তাদের মধ্যে থেকে অনেক ধরনের ভালো ভালো কথা উপস্থাপিত করে ঘাসমোহনেরও মনটাকে জয় করে নিল। সত্যিই তো, না এলে তার খুব লস হতো। জ্ঞানী গুণী সাহিত্যিকদের তাদের কাছ থেকে গুণমুগ্ধ কথাগুলো শোনা হয়ে উঠত না। নিজেও অল্প স্বল্প বক্তব্য রাখলেন এবং তার নামটি যখন উচ্চারিত হলো তখন দুই একজন নতুন ছোকরা, যারা তার নাম শোনেনি, তারা একে অপরের দিকে চেয়ে মুখ টিপে হাসল। ঘাসমোহন তা লক্ষ্য করল। পাশে আছি, পরস্পরের পাশে থাকবো, বিপদে আপদে হাত বাড়িয়ে দেব, এই ছিল শেষের মূল কথা। এবং তারপরে টিফিন হবে এবং টিফিনের পরে একেবারে সাহিত্য সভার ছুটি। তবে এরই মধ্যে একটি ছেলে এসে পরপর সদস্যদের কাছ থেকে 250 টাকা করে টাকা তুলতে লাগলো। প্রথমে যে পত্রিকা এলো সেই পত্রিকার নাম বিড়াল। অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাসমোহনের কাছে এসে বলল, স্যার আমরা 250টি টাকা দাবি করছি, কেননা আমাদের বিড়াল পত্রিকা এই সামনেই প্রকাশিত হবে। আপনারা যদি না দেন তাহলে কি করে চলবে? একে অপরের দিকে তাকানোর সময় নেই। ঘাসমোহন পকেট থেকে 250 টাকা বের করে দিলেন। ওর কাছে গেল কিনা তা দেখবার মতো ছোটলোক মন ঘাসমোহনের নেই। এরপর যে পত্রিকা এলো তার নাম গো সম্পদ পত্রিকার পক্ষে একটি লোক এসে 300 টাকা চাইল। আবার একই কাকুতি মিনতি। বারবার মাইকে বলা হচ্ছে, আপনারা সবাই এসেছেন, আপনারা সাধ্যমতো পত্রিকা প্রকাশে সাহায্য করবেন এই আশা করি। আবার বের করে দিলেন টাকা। এরপরে আরও অনেক পত্রিকা, বরাহ, পরভৃত, ময়না, শালিক, ইংরেজি পত্রিকা, বাফেলো, সমুদ্র, নদী ইত্যাদি পত্রিকা চাঁদা দিতে দিতে ঘাসমোহনের পকেট ফাঁকা। তবুও বেরিয়ে যাবেন কি করে? কেউ তো বেরোচ্ছেন না। সকলেই তো মুখ বুঝেই পত্রিকার কল্যাণ কামনা করছেন। যেভাবে একের পর এক চাঁদার জন্য পত্রিকার পক্ষে আসতে লাগলো, ঘাসমোহন আর বসে থাকতে পারলেন না। বাথরুম যাওয়ার নাম করে একেবারে বারান্দায় এসে গজগজ করতে লাগলেন। তার পকেটে 2000 টাকা ছিল, এখন পকেট ফাঁকা। এরই মধ্যে কুমিরে পত্রিকা তার দিকে করে আসছে।
সে আর কোনো মতে থাকতে পারবেন না, কিন্তু যাবেন কোন দিকে? রাস্তা তো জানা নেই। এদিকে গেট বন্ধ, ওদিকে বন্ধ। একজন এসে বললেন, স্যার একটু অপেক্ষা করেন, যাবেনই তো একসঙ্গে গেট খুলে দেওয়া হবে। কারণ এটা তো ভাড়া নেওয়া হয়েছে 2.5 ঘন্টার জন্য। 2.5 ঘন্টার 1 মিনিট কমও নয়, আর 2.5 ঘন্টার 1 মিনিট বেশিও নয়। অবশ্যই যাবেন। এখানে এখানে বাথরুম আছে, এখানে বাথরুম আছে, খাওয়ার ব্যবস্থা আছে। বসুন স্যার, বাইরেই বসুন। বাইরে বসে একটু স্বস্তির হাওয়া পাচ্ছিলেন ঘাসমোহনবাবু, কিন্তু সেখানেও কুমিরের হা পত্রিকার একজন এসে তার কাছে টাকার দাবি করল। সে তার অসমর্থের কথা জানালেন। তারা ছাড়তে রাজি নয়। বলল, এখন তো ফোনপে আছে, এখন তো মোবাইল আছে, এখন তো কোনো অসুবিধা নেই স্যার, একটু দয়া করুন, একটু দয়া করুন। ঘাসমোহনবাবু বাধ্য হলেন মোবাইল খুলে ফোনপেতে 400 টাকা কুমিরের হাতে দিয়ে মুক্তি পেলেন। অবশেষে 2.5 ঘন্টা হলো সব গুণীজন হরহর করে বেরিয়ে এলেন। সব গণ্যমান্য সভ্য ব্যক্তিগণ সকলেই গল্প স্বল্প কথাবার্তা বলতে বলতে আসছিলেন। ঘাসমোহনবাবু তাদের সঙ্গে কিছু বলে পরক্ষণেই উত্থাপন করলেন, এভাবে ডেকে অপমান নয়? এতজনকে চাঁদা দিয়ে দিয়ে আমার তো 2000 টাকার। তার কথা যারা খেয়াল করছিলেন তারা হাসলেন, এবং ঘাসের মনে রাগ হলো। বলল, আপনি হাসলেন যে বড়? উনি বললেন, হাসব না তো কি, আপনিও শুনে হাসবেন। আমাদের কাছ থেকে ওরা চাঁদা নেয়নি, কারণ আমাদের নিজেদেরই পত্রিকা আছে। ওরা নিলে আমরাও পত্রিকা ধরিয়ে দেব, তাই আমাদের চাঁদা দিতে হয়নি। আপনি অভিমান করবেন না, আপনাকে নেমন্তন্ন করা হবে, পত্রিকা বেরোবে, সেই পত্রিকার জন্য মাত্র তখন 220 টাকা। এই কথা শুনে ঘাসমোহনবাবুর মনে হলো, সত্যি তুমি ঘাসমোহন বাবু, না তুমি ঘাস খাও না বাবু। শুধু বাবু না, ঘাস খাওয়ান গরু। সামান্য স্বাভাবিক গরুর নয়, একেবারে বোকা, বাজারে চড়ে বেড়ানো ক্যারিব্যাগ খাওয়া গরু তুমি, মানে আমি ঘাসমোহন। সে আর সাহিত্যিক হতে চায় না। অন্তত ঘাস খাওয়ানো পত্রিকার তরফে সে তো কিছু হলে চাঁদা চাইতে পারত। বেরোতে বেরোতে বারবার সভ্য সদস্যদের প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখছিল। একটা সময় সদস্যদের একজনের কাছ থেকে প্রশ্ন এলো, আপনি কি এত আমাদের দেখছেন গো? ছোট করে ঘাসমোহনবাবু উত্তর দিলেন, আমরা সবাই গবাদি পশুর শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা তাই বারবার মিলিয়ে নিচ্ছিলাম। আরেকটি বার ঘাসমোহনবাবু একই কথা বললেন, আমরা সবাই গবাদি পশু শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা তাই বারবার মিলিয়ে নিচ্ছিলাম। সকলকে অনেক শুভেচ্ছা।